সো প্রথমে আমি যদি দুইটি প্রশ্ন একসাথে ট্যাকেল করি, ইংল্যান্ডে পড়তে কেন আসবেন, ইংল্যান্ডে পড়তে কেন আসবেন না। ইংল্যান্ডে পড়তে কেন আসবেন আপনি? ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা গ্লোবালি রিনাউন্ড। ইংল্যান্ডে আপনি যদি কোনো একটি ডিগ্রি কমপ্লিট করেন, এটা ব্যাচেলার্স হোক বা মাস্টার্স হোক, এটা গ্লোবালি রেকগনাইজড হবে। ইউরোপের ভিতরে হোক, আপনি ইংল্যান্ডে একটা জব খুঁজছেন, ইংল্যান্ডে সেটেল হতে চান, ইউকে ডিগ্রি অবশ্যই আপনাকে হেল্প করবে কম্পেয়ার টু ডিগ্রি ফ্রম এনি আদার কান্ট্রি। আপনি ইউরোপে অন্য কোথাও জব খুঁজতে চান, অন্য কোথাও সেটেল হতে চান, ইউকে ডিগ্রি তারা খুবই হাইলি রিগার্ড করবে। আপনি বাংলাদেশে ফেরত যেতে চান, বাংলাদেশে কোনো জব করতে চান, ইউকের একটা ডিগ্রি আপনার একটা ইউএসপি হিসেবে কাজ করবে। আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করতে সক্ষম হবেন যদি আপনার ইউকের একটা ডিগ্রি থাকে। সো ফার্স্ট পয়েন্ট, কেন ইউকে তে আসবেন? ইউকে ডিগ্রি গ্লোবালি রেকগনাইজড। সেকেন্ডলি, আপনি যদি বাইরে মাস্টার্স করার কথা চিন্তা করেন, অন্যান্য দেশে স্পেশালি ইউরোপে অধিকাংশ দেশেই হচ্ছে মাস্টার্স 2 বছরের, কিন্তু ইউকে তে সেটা 1 বছরের। সো আপনি রিটার্ন সেমই পাচ্ছেন, কিন্তু আপনি সেম লেভেলের একটা মাস্টার্স ডিগ্রি পাচ্ছেন, কিন্তু আপনার 1 বছরে সেটা শেষ হয়ে যাচ্ছে কম্পেয়ার টু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ যেখানে 2 বছর লাগবে মাস্টার্স করতে। এছাড়াও যেহেতু হচ্ছে ডিউরেশনটা 1 বছর, 1 বছর ডিউরেশন হওয়ার কারণে আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্সেস কম হচ্ছে, আপনার টিউশন ফিস কম লাগছে। সো আপনি 1 বছরের ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলতে পারতেছেন। থার্ডলি, ইউকে অ্যাজ এ কান্ট্রি মানুষ অনেক ফ্রেন্ডলি। সো এখানে আপনি যদি আসেন, এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে। সো মানুষজন তারা অলরেডি ফ্যামিলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে। সো এখানে আপনি যদি আসেন, আপনার অতটা অ্যাডজাস্ট করতে সময় লাগবে না যতটা আপনার অন্য দেশে গেলে লাগতে পারে। তো সেটার একটা অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে ইউকে বেশ বড় একটা দেশ, আর এমন না যে জব অপরচুনিটিস শুধুমাত্র একটা সিটি সেন্ট্রিক। হ্যাঁ, লন্ডনে জব অপরচুনিটিস কম্পারেটিভলি বেশি, কিন্তু অন্যান্য যে সিটিস গুলো আছে ইউকে তে, সেখানেও জব অপরচুনিটিস অনেক থাকে। সো আপনি যেখানেই পড়েন, ইউকে তে আসেন, আপনি যদি আন্ডারগ্রেড করেন বা মাস্টার্স করেন, যেটাই আপনি পড়েন, আপনি ইউকের যেখানেই এই ডিগ্রিটা কমপ্লিট করেন, আপনার ইউকে অল ওভার ইউকে আপনার জব অপরচুনিটিস থাকবে। তারপর ইউকের ওয়েদারটাও কিন্তু হচ্ছে অনেক সময় আমরা নানা মিমস বা অনেক ভিডিওতে দেখে থাকি যে ইউকের ওয়েদারটা অনেকটা গ্লুমি, কিন্তু তারপরও ওই ইউকের ওয়েদারটা কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের জন্য অনেকটা টলারেবল। এখানে কখনো এত ঠান্ডা পড়বে না, এত বরফ পড়বে না যে আপনার মনে করেন রাস্তা ব্লক হয়ে যাবে, আপনি বাসা থেকে বের হতে পারছেন না। ঠান্ডা যতটুকুই পড়ুক সেটা টলারেবল পর্যায়ে পড়বে, আবার গরম যতটাই পড়ুক সেটা আমাদের জন্য সেটা কিছুই না। সো ওয়েদারটাও হচ্ছে ইউকের আমাদের জন্য সহনীয়। সো সেটাও একটা কারণ ইউকে তে আসার। এছাড়া ইউকে তে এন্ট্রি স্ট্যান্ডার্ড, মানে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন, আপনার চান্স পাওয়ার পসিবিলিটি ইউকে তে অনেক হাই। ইউকে তে অ্যাজ লং অ্যাজ আপনার সিজিপিএটা, আন্ডারগ্রেডের সিজিপিএটা অ্যাবাভ 2.7, আপনি যদি মাস্টার্স এর কথা চিন্তা করেন, আপনার আন্ডারগ্রেডের সিজিপিএটা অ্যাবাভ 2.7, আর আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার কোনো সার্টিফিকেট আছে, ফর ইনস্টেন্স আপনি আইএলস দিয়েছেন, আইএলস আপনার স্কোর 6 উইথ নো ব্যান্ড লেস দেন 5.5, আমি আপনাকে মোরলেস বলতে পারি 90% সিওরিটিতে বলতে পারি যে আপনার এখানে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাকসেপ্টেড হয়ে যাবেন, আর আপনি এখানে চলে আসতে পারবেন। সো ওভারঅল ইউকে, আপনি ওয়েদারের কথা বলেন, ইউকেতে ডিউরেশনের কথা বলেন, প্রোগ্রামের এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা বলেন, আপনি এখানের জব অপরচুনিটিস এর কথা বলেন, দের আর লটস এন্ড লটস অফ পজিটিভস, যে কারণে আপনি ইউকে কে আপনার হায়ার স্টাডিজ এর একটা ডেস্টিনেশন হিসেবে চিন্তা করতে পারেন। সো এগুলো হচ্ছে রিজন ইউকে তে আসার। এর পাশাপাশি একটা পয়েন্ট যদি আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইউকে তে আপনি যখন যদি আপনি মাস্টার্স এর জন্য আসেন, মাস্টার্স এর পরে তারা 2 বছরের একটা পোস্ট স্টাডি ভিসা দিবে আপনাকে, পোস্ট গ্রাজুয়েট ভিসা। এটা কি ভিসা? এটা হচ্ছে আপনি যদি এখানে মাস্টার্স কমপ্লিট করেন বা ব্যাচেলার্সও কমপ্লিট করেন, ব্যাচেলার্স করলে ওরা আপনাকে 3 বছর সময় দিবে। এই টাইমটা হচ্ছে আপনাকে জব খোঁজার জন্য একটা টাইম। সো এটাও একটা ইউনিক বেনিফিট ইউকে তে আসার, যে হচ্ছে আপনি পড়াশোনা শেষ করার পরও তারা আপনাকে একটা সার্টেন নাম্বার অফ ইয়ার্স টাইম দিবে জব খোঁজার জন্য, যেটা অনেক দেশেই সেই অপশনটা নাই। সো এটাও একটা বড় অ্যাডভান্টেজ ইউকে। সো ওভারঅল এগুলো হচ্ছে ইউকে তে পড়তে আসার বেনিফিটস। এখন আমি যদি দুই একটা কারণ বলি যে ইউকে তে কেন হয়তো আপনার জন্য, মানে আমি বলবো না যেটা নেগেটিভস, বাট ইউকে আপনার জন্য এরকম কিছু কিছু কারণ আছে যেটার জন্য হয়তো পারে আপনার জন্য রাইট ফিট নাও হতে পারে। তো সেগুলো নিয়ে আমি একটু কথা বলি এখন। সো ফার্স্ট অফ অল, ইউকে তে এখন আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, আপনাকে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে দিবেন না তারা। সো এই রুলসটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে যে আপনি আর ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না এজ এ স্টুডেন্ট। যদি আপনি পিএইচডি করতে আসেন, কোনো রিসার্চ প্রোগ্রামে আসেন, তাহলে আনতে পারবেন, কিন্তু তাছাড়া আপনি মাস্টার্স এর জন্য যদি আসেন তাহলে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না। আর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির জন্য তো ডিপেন্ডেন্ট আনাই যাবে না। সো আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আর আপনি যদি চান যে আপনার স্পাউস বা আপনার চিলড্রেন কে নিয়ে আপনি আসবেন একবারে, সেটা পসিবল হবে না আপনার স্টুডেন্ট থাকা অবস্থায়। আপনি যদি এখানে পড়াশোনা শেষ করার পরে আপনি একটা স্পন্সর্ড জব ম্যানেজ করেন, তারপর আপনি হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসায় সুইচ করেন, তখন আপনি আপনার ডিপেন্ডেন্ট আনতে পারবেন, কিন্তু তার আগ পর্যন্ত আপনি আনতে পারছেন না। সো এটা কিছু কিছু মানুষের জন্য একটা অবস্টেকল হিসেবে কনসিডার করা যেতে পারে, যারা ফ্যামিলি ছাড়া আসা পসিবল না যাদের জন্য। সেকেন্ডলি হচ্ছে
আপনি যখন এখানে পড়াশোনা শেষ করবেন, যেটা আমি বললাম যে হচ্ছে আপনি যদি ব্যাচেলার্স কমপ্লিট করেন বা মাস্টার্স কমপ্লিট করেন, আপনি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে বলে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটা আপনি বলেন। তখন আপনি যদি স্কিল ওয়ার্কার ভিসা যেতে চান, তাহলে আপনাকে একটা স্পন্সর্ড জব লাগবে। সো যে কোনো জব হবে না। সো স্কিল ওয়ার্কার ভিসার জন্য আপনাকে স্কিলড হতে হবে। এটার কিছু স্যালারি রিকোয়ারমেন্টস আছে, আরো বেশ কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস আছে যেটা ফুলফিল করতে হয় একটা স্কিল জবে যাওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল ওয়ার্কার হওয়ার জন্য আপনাকে পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। তো পড়াশোনা ভালোভাবে করতে হবে, আপনাকে হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে, তারপর আপনি জবে অ্যাপ্লাই করে এরকম একটা জব ম্যানেজ করতে পারেন। তো এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, অনেক কেউ কেউ এটাকে চ্যালেঞ্জ হিসেবে কনসিডার করে, কিন্তু আপনি যদি এখানে পড়ার উদ্দেশ্য নিয়ে আসেন, আপনি এখানে যদি ভালো করে পড়াশোনা করেন, আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি পার্ট টাইম কাজ করেন রিলেভেন্ট ফিল্ডে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর এছাড়া হ্যাঁ, চ্যালেঞ্জেস বলতে আমি আর কোনো নেগেটিভস বা কোনো চ্যালেঞ্জেস দেখছি না ইউকে তে আসার জন্য। আর একটা যদি আমি বলি, সেটা হচ্ছে এখানে আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকে তাহলে আসাটা একটু ডিফিকাল্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি রিসেন্ট গ্রাজুয়েট হয়ে থাকেন, আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আসতে পারবেন, কিন্তু তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া ইউকে তে আসা একটু ডিফিকাল্ট। ওভারঅল আমি যদি বলি, আমি যদি পজিটিভস আর নেগেটিভসও বলবো না, চ্যালেঞ্জেস গুলো কম্পেয়ার করি, ইউকে তে পজিটিভস অনেক বেশি কম্পেয়ার টু দ্য চ্যালেঞ্জেস। আপনি যদি এখানে আসেন, যেগুলো আপনি ফেস করবেন তার সাথে কম্পেয়ার করলে পজিটিভস অনেক অনেক বেশি। তো আমি বলবো আপনি যদি আপনার হায়ার স্টাডিজ এর জন্য কোনো কান্ট্রিকে চিন্তা করেন, আপনি ইউকে কে অবশ্যই সিরিয়াসলি কনসিডার করতে পারেন। ইউকে ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট কি বা এন্ট্রি রিকোয়ারমেন্ট কেমন? সো ইউকে তে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এন্ট্রি রিকোয়ারমেন্ট ভ্যারি করে। আমি যদি আন্ডারগ্রেডের কথা চিন্তা করি বা মাস্টার্সের কথা চিন্তা করি, আন্ডারগ্রেডের ক্ষেত্রে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট হবে আপনি এইচএসসি 12th কমপ্লিট করেছেন, আর আপনি যদি জিপিএ 5 এর ভিতরে কনসিডার করেন, আউট অফ 5 কত থাকা লাগবে। সো মোরলেস আপনার যদি অ্যাবাভ 4 থাকে তাহলে আপনি সেফ, ওটাতে আপনি আসতে পারবেন। আপনি যদি মাস্টার্সের কথা চিন্তা করেন, তাহলে আপনার যদি জিপিএ আউট অফ 4 হয়, জিপিএ আউট অফ 4 হয়, অ্যাজ লং এজ এটা অ্যাবাভ 2.5 2.7 should be good enough. সো সেটা গেল একাডেমিক রিকোয়ারমেন্ট। এর পাশাপাশি আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। সো আপনি যদি রিসেন্ট গ্রাজুয়েট হয়ে থাকেন, তাহলে আপনার যদি একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে আপনার ইউনিভার্সিটিটা যদি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি হয়ে থাকে, যেখানে আপনার পড়াশোনা হয়েছে ইংলিশে, আপনার সবকিছু ইংলিশে হয়েছে, তো তখন আপনার ইউনিভার্সিটি আপনাকে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ডকুমেন্ট দিতে পারে, যেটা দিয়ে আপনি কিছু কিছু ইউনিভার্সিটির ইউকে তে আসতে পারবেন আইএলটিএস ছাড়া। বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে ইউকে তে, সেখানে আপনার কোনো না কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে। তো এখন কিছু কিছু সব ইউনিভার্সিটি আইএলটিএস অ্যাকসেপ্ট করবে, কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস এর পাশাপাশি অন্যান্য কিছু টেস্টও অ্যাকসেপ্ট করে, যেরকম ল্যাঙ্গুয়েজ সার্ট আছে, ডুওলিঙ্গো আছে, এরকম বেশ কিছু টেস্ট আছে যেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে। তো ওটা আপনাকে দেখতে হবে যে কোন ইউনিভার্সিটিতে কি রিকোয়ারমেন্ট আছে ইন টার্মস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন। সো ওটা আপনাকে ফুলফিল করতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে, মাস্টার্স এর জন্য বলছি, 6 উইথ নো ব্যান্ড লেস দেন 5.5। ইউজুয়ালি এটা থাকে হচ্ছে 6.5 উইথ নো ব্যান্ড লেস দেন 6। আন্ডারগ্রেডের জন্য সবসময় সাধারণত 6 উইথ নো ব্যান্ড লেস দেন 5.5 এরকমই থাকে মোরলেস অধিকাংশ ইউনিভার্সিটিতে। সো আপনার আন্ডারগ্রেডের আপনার ডিগ্রি লাগবে একটা, যেখানে সিজিপিএ এর যেটা কথা আমি অলরেডি বললাম, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, তাহলে হচ্ছে আপনি এখানে ব্যাচেলার্স ও মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এছাড়াও বেশ কিছু ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে, যেটা আমি হচ্ছে অন্যান্য ভিডিওতে বলবো, যে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে এখানে কোন একটা ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে। তারপর হচ্ছে আমি যদি স্টাডি গ্যাপের কথা বলি, স্টাডি গ্যাপ ইউকে তে এটাও ডিপেন্ড করে, ভ্যারি করে ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটি 15 ইয়ার্স এর স্টাডি গ্যাপ হলেও অ্যাকসেপ্ট করে, 20 ইয়ার্স এর স্টাডি গ্যাপ হলেও অ্যাকসেপ্ট করে, কিছু ইউনিভার্সিটি আবার 4-5 বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না। তো যেটাই হয়ে থাকুক আপনার স্টাডি গ্যাপ, আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট মানে অ্যাজ অ্যান অ্যাসপায়ারিং স্টুডেন্ট দেখাতে হবে যে আপনি ওই গ্যাপ ইয়ার গুলোতে কি করেছেন, আপনি কি জব করেছেন বা আপনি অন্য কোনো ডিগ্রি পারসিউ করেছেন, কি করেছেন আপনি ওই 4-5 বছর। কারণ কারো যদি 10 ইয়ার্স এর স্টাডি গ্যাপ থাকে, সে যদি বলে যে না আমি এটা 10 বছর কিছুই করিনি, তখন ইউকে ভিসা অথরিটি তারা কোয়েশ্চেন করতে পারে যে তাহলে 10 বছর পরে হুট করে আপনি কেন এখন আসতে চাচ্ছেন ইউকে তে পড়ার জন্য, কারণটা কি, আপনি এতদিন কিছু করেননি কেন। সো সেটাই হচ্ছে কথা। আপনার যতদিনের স্টাডি গ্যাপই হোক, কিছু ইউনিভার্সিটি থাকবে যারা এটা অ্যাকসেপ্ট করবে স্টাডি গ্যাপ, কিন্তু আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন আপনি আফটার দিস মেনি নাম্বার অফ ইয়ার্স আপনি কেন এখন আবার আসতে চাচ্ছেন, এখন কেন আবার আপনি পড়াশোনায় ফিরতে চাচ্ছেন। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখন ডকুমেন্টস কি কি লাগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। ফার্স্ট আমি যেটা বললাম, আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। সো সেটা আপনি কিভাবে শো করবেন যে আপনি একাডেমিক রিকোয়ারমেন্ট ফুলফিল করেন? আপনাকে ট্রান্সক্রিপ্ট
আর সার্টিফিকেট দিতে হবে। সো ট্রান্সক্রিপ্ট অনেকেই অনেক সময় থাকে যে হচ্ছে কেবল গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা এখনো ফুল সার্টিফিকেটটা পায়নি, তাদের ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট দিলেও হবে, কিন্তু ট্রান্সক্রিপ্ট দিতেই হবে। এর পাশাপাশি আপনাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে হবে, সেটা আইএলস হোক বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হোক বা আপনি ডুওলিঙ্গো দিয়ে থাকেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকেন, যেটাই আপনি করে থাকেন আপনাকে সেই সার্টিফিকেটটা দিতে হবে। এর পাশাপাশি আপনাকে আপনার পাসপোর্ট দিতে হবে, তারপর হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার লাগবে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা। এখন আপনি যদি রিসেন্ট গ্রাজুয়েট হয়ে থাকেন তো আপনার এই 2টা থেকে 3টা রেকমেন্ডেশন সবগুলোই আপনার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে নিতে হবে। আর আপনি যদি 5 বছর আগে মনে করেন আপনার আন্ডারগ্রেড কমপ্লিট করেছেন, তাহলে আপনাকে হচ্ছে আপনার যে এমপ্লয়ারের কাছ থেকে আপনি একটা নিতে পারেন বা 2টা নিতে পারেন, আর একটা হয়তো আপনার একাডেমিক দিতে পারেন। সো অ্যাটলিস্ট 2টা থেকে 3টা রেকমেন্ডেশন লেটার্স লাগবে অ্যাপ্লাই করার জন্য। তার পাশাপাশি কি লাগবে সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল স্টেটমেন্ট লাগবে। পার্সোনাল স্টেটমেন্ট হচ্ছে আপনি কেন ওই ইউনিভার্সিটিতে, ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, আর হচ্ছে কেন ওই পার্টিকুলার সাবজেক্ট আপনি পড়তে চাচ্ছেন, আপনি কেন এখন পড়তে চাচ্ছেন। এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে আপনাকে একটি পার্সোনাল স্টেটমেন্টও লিখতে হবে, এটাকে আবার স্টেটমেন্ট অফ পারপাসও বলা হয়ে থাকে। সো সেটাতে আমরা আপনাকে গাইড করবো কিভাবে লিখতে হয়, এমনকি রেকমেন্ডেশন লেটারগুলোতেও কি কি টপিকস মেনশন করতে হয় সেটাও আমরা আপনাকে গাইড করে দিব। এখন আপনি যদি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করেন আর কেবল আপনার 12th কমপ্লিট করেছেন, এইচএসসি হোক আর যেটাই হোক, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে ইউনিভার্সিটি আপনার কলেজের টিচার্সদের রেকমেন্ডেশন লেটার লাগবে। সো বেসিক্যালি এগুলো হচ্ছে ডকুমেন্ট রিকোয়ারমেন্টস। আপনার পাসপোর্ট লাগবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটস লাগবে, আপনার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, আপনার রেকমেন্ডেশন লেটার্স লাগবে, আর হচ্ছে আপনার পার্সোনাল স্টেটমেন্ট লাগবে। এই ক্ষেত্রে শুধুমাত্র একটা এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে যারা প্রফেশনাল হয় তাদের জন্য। সো আপনার সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্কিং প্রফেশনাল হন, আপনার একটা স্টাডি গ্যাপ আছে যেখানে আপনি জব করছেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও লাগে, যে ওই পিরিয়ডে আপনি যে কাজ করছেন এটা প্রুফ, অ্যাজ এ প্রুফ আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এখন আমি যদি একটু টিউশন ফিসটা নিয়ে কথা বলি, টিউশন ফিসটা ভ্যারি করে ইউকে তে। সো এটাও ইউনিভার্সিটি ভ্যারি করে। রেঞ্জটা মোরলেস হয় 11-12,000 পাউন্ডস থেকে এটা মনে করেন আপনার 30,000 পাউন্ডস পর্যন্ত যেতে পারে। সো বেয়ার মিনিমামটা হচ্ছে 12,000 পাউন্ডস। সো এমন না যে আপনাকে হচ্ছে ফুল অ্যামাউন্টটা আপনাকে একসাথে পে করতে হবে। ইউজুয়ালি ইউনিভার্সিটি গুলো যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে প্রথমে আপনি একটি ইনিশিয়াল ডিপোজিট পে করবেন, সেটা সাধারণত 40-50% অফ দ্য টিউশন ফি হয়। সো টিউশন ফিস যদি মনে করেন 12,000 পাউন্ড হয়, তো তাহলে আপনাকে 5-6,000 পাউন্ড দিতে হবে প্রথমে। তারপর এখানে আসার পরে বাকি টাকাটা আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন। কিন্তু বেয়ার মিনিমাম হচ্ছে 12,000 পাউন্ডের মতো আপনাকে লাগবে আপনি যদি ইউকে তে পড়াশোনা করতে আসতে চান। মাস্টার্স এর জন্য অ্যাটলিস্ট 12,000 পাউন্ডের মতো লাগবে। ব্যাচেলার্স এর জন্য যদি আপনি আসতে চান, ইউজুয়ালি ব্যাচেলার্স ডিগ্রি ইউকে তে হয় 3 বছরের, তো প্রতি বছরের জন্য আনুমানিক আপনাকে 12,000 পাউন্ডের মতো দিতে হবে। সো এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে যদি প্রতি বছর 12,000 করে হয় তাহলে 3 বছরের জন্য তো 36,000 পাউন্ডস। তো তাহলে আপনাকে কি 50% মানে 80,000 পাউন্ডস প্রথমেই দিতে হবে কিনা? তা না, আপনার প্রথম ফার্স্ট ইয়ারে যে টিউশন ফিসটা থাকবে মনে করেন হচ্ছে 12,000 পাউন্ডস, সেটার 50% মনে করেন 6,000 পাউন্ডস সেই ইনিশিয়াল ডিপোজিট আপনাকে পে করতে হবে। আর প্রতি বছরে তারপর আপনাকে হচ্ছে অ্যানুয়াল টিউশন ফিস গুলো পে করতে হবে। আর আপনি যদি স্কলারশিপের কথা চিন্তা করেন, হ্যাঁ, আপনি যদি একাডেমিক্যালি অনেক গিফটেড হন, আপনার গ্রেডস অনেক ভালো থাকে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনাকে আপনার স্কলারশিপ অপরচুনিটিস আছে। বেশ কিছু ইউনিভার্সিটি ইউকে তে আছে যেখানে হচ্ছে তারা 50% স্কলারশিপ দেয়, কোথাও দুই একটা ইউনিভার্সিটি যেখানে 100% স্কলারশিপ দেয়, সেই অপশনটা আছে। যদি আপনার সিজিপিএ মনে করেন আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার আন্ডারগ্রেড সিজিপিএ হচ্ছে 3.8, 3.9 এরকম, আপনি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তাহলে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি সাবস্টেন্সিয়াল স্কলারশিপ পাবেন। তাছাড়া বাকি সব ইউনিভার্সিটিজে স্কলারশিপ অপরচুনিটিসটা অতটা বেশি নেই। আপনি ম্যাক্স হলে হয়তো আপনার টিউশন ফিস যদি থাকে 17,000, এট ম্যাক্স আপনার হয়তো 3,000, 4,000 এরকম স্কলারশিপ পাওয়া যেতে পারে। কিন্তু যেগুলো ইউনিভার্সিটি টিউশন ফিস আবার মনে করেন 12,000, 13,000 পাউন্ড, তারা অত স্কলারশিপ দিবে না আপনাকে। তারা দিলে হয়তো 1,000, 1,500, 2,000 ম্যাক্স এরকম স্কলারশিপ দিতে পারে, কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে। তো এরকম নেই যে হচ্ছে আপনার যেটাই সিজিপিএ থাকুক যাই থাকুক তারা স্কলারশিপ দিবে। আপনার সিজিপিএটা যদি একটু ভালো থাকে, অ্যাবাভ অ্যাভারেজ থাকে, আর আপনার হচ্ছে মনে করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর এক্সপেরিয়েন্স আছে, আপনি কোনো ক্লাবের পার্ট ছিলেন, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করে ভালো রেজাল্ট করেছেন, তো সেগুলো আপনাকে হেল্প করবে স্কলারশিপ পেতে। কারণ স্কলারশিপ গুলো অধিকাংশ ক্ষেত্রে খুব কম্পিটিটিভ হয়, তো আপনাকে অন্যান্য দেশের অন্যান্য স্টুডেন্টের সাথে কম্পিট করে তারপর স্কলারশিপ ম্যানেজ করতে হবে। এখন আপনি সব ডকুমেন্ট সাবমিট করেছেন, আপনি অ্যাপ্লিকেশন ডান, তারপর হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন। এখন হচ্ছে আপনার নেক্সট স্টেপটা হবে ভিসার জন্য অ্যাপ্লাই করা। তো আপনি যখন ডিপোজিটটা পে করবেন তখন হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাকে ক্যাশ বলে একটি ডকুমেন্ট দিবে, সেই ক্যাশ CAS, এই ডকুমেন্টটা পাওয়ার পর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার কি কি লাগবে? সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টস গুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টস গুলো তো সাবমিট করতেই হবে। এর পাশাপাশি আপনাকে হচ্ছে টিবি টেস্টের সার্টিফিকেট দিতে হবে। সো বাংলাদেশে ডিফারেন্ট স্পেসিফিক কিছু জায়গা আছে যেখান থেকে আপনি টিবি টেস্ট করাতে পারবেন ইউকে ভিআই এর জন্য, মানে ইউকে ভিসা অথরিটির জন্য। সো ওখান থেকে আপনি টিবি টেস্ট
করিয়ে সেই টিভি টেস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। আর আপনার ওই সার্টিফিকেটস গুলো তো জমা দিতেই হবে, এর পাশাপাশি আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সেই ব্যাংক স্টেটমেন্টে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেখাতে হবে। সো এটা সবার জন্য সেম না। সো আমি আপনাকে একটা এক্সাম্পল, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সো আপনার টিউশন ফিস যদি হয় 12,000 পাউন্ডস, আপনি অলরেডি পে করেছেন 6,000 পাউন্ডস, সো রিমেইনিং হচ্ছে 6,000 পাউন্ডস। আর আপনার হচ্ছে আপনি ইউকেতে যে কোনো একটা সিটিতে আসলে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে দেখাতে হবে যে আপনার 1 বছরের জন্য লিভিং এক্সপেন্সের জন্য 10,000 পাউন্ডস এর মতো আছে। সো এক্সাক্ট অ্যামাউন্ট 10,000 না, রাফলি আমি 10,000 বলছি। সো অল টুগেদার কত হলো? 10,000 প্লাস 6,000, 16,000 পাউন্ডস। তো 16,000 পাউন্ডস এখন যদি আমি বাংলাদেশের পাউন্ড টু টাকার হিসাব করি, রাফলি 20-22 লাখ টাকার মতো হবে। সো আপনাকে এই 22 লাখ টাকার মতো 28 ডেজ এর মতো দেখাতে হবে ব্যাংকে। 28 ডেজ এর ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে জমা দিতে হবে। সো ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে, সো আমি যেটা বললাম ডকুমেন্টস কি কি লাগছে, একাডেমিক সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট সবকিছু, পাশাপাশি হচ্ছে আপনার টিবি টেস্টের সার্টিফিকেট আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, সাধারণত যেটা হয় কি, আপনি যেই দিনের ব্যাংক স্টেটমেন্টটা জমা দিবেন, ভিসা অথরিটি চেক করবে যে ওই দিন আপনার অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা ছিল কিনা। সো আপনি যদি এরপর ওখান থেকে ব্যাংকের টাকাটা যদি আপনার কিছু কমেও যায় বা কিছু বেড়েও যায়, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমরা রেকমেন্ড করি যে ওই আনলেস এন্ড আনটিল আপনি ভিসাটা হাতে পাচ্ছেন, আপনি ব্যাংকে ওই অ্যামাউন্ট অফ মানি রেখে দেন। সো যেটাই হলো, সো এই ডকুমেন্টস গুলো সহ যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে মোরলেস 3 to 4 উইকস এর ভিতরে আপনার ভিসা ডিসিশন চলে আসবে। সো এখন ভিসা অ্যাপ্লিকেশন করার সময় অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমার প্রিভিয়াস ভিসা রিফিউজাল আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা? পারবেন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার যদি হচ্ছে সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়। সো সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। সো আপনার যদি প্রিভিয়াসলি আপনি ভিসা অ্যাপ্লাই করে থাকেন, তারা কোন একটা কারণে আপনার ভিসা রিফিউজ করেছে, তো আপনাকে এখন এটা প্রুভ করতে হবে কিভাবে আপনার সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, তখন যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিভাবে আপনি রিজলভ করেছেন। এটা যদি আপনি প্রপারলি শোকেস করতে পারেন, ইউনিভার্সিটি থেকেও আপনি অফার পাবেন, আবার হচ্ছে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার ভিসাও হয়ে যাবে। কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনাকে প্রপারলি শো করতে হবে যে আপনার যেই কারণে তারা প্রিভিয়াসলি রিফিউজ করেছিল সেই কারণটা আর এখন এক্সিস্ট করছে না, সেটা রিজলভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইউকে তে থাকার খরচ কেমন? 1 বছর পড়তে প্লাস থাকতে এবং খেতে কেমন খরচ হবে? সো এটা আপনার ইউকে তে থাকতে আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্স বা আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স কত হবে, এটাও ভ্যারি করে যে আপনার লাইফস্টাইলটা কেমন। আপনি যদি একটা শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকেন, তাহলে আপনার রেন্ট মোর অর লেস হবে হচ্ছে 500 to 600 পাউন্ডস পার মান্থ। সো যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশি টাকায় 80,000 টাকার মতো। কিন্তু এই 500-600 পাউন্ডস আপনাকে হচ্ছে, আপনি এখানে পার্ট টাইম করে ম্যানেজ করা পসিবল। সো লিগালি ইউকে তে আপনি 20 আওয়ার্স পার উইক পার্ট টাইম কাজ করতে পারবেন। সো এই 500-600 পাউন্ডস পার মান্থ যে রেন্টটা শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকলে সেটা ম্যানেজ করা সম্ভব। সো 500 পাউন্ডস যদি আমি চিন্তা করি আর 12 মাসে চিন্তা করি, তাহলে হচ্ছে 6,000 পাউন্ডস এর মতো আপনার হচ্ছে থাকার খরচটা পুরো। আপনি যদি একটা শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকেন, আপনি যদি নিজে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে চান, সেক্ষেত্রে আবার এটা বেশি হয়ে যাবে। তখন মনে করেন মান্থলি রেন্টই হবে 800 to 1,000 পাউন্ডস এর মতো। আর তার পাশাপাশি অন্যান্য খরচ, আনুষঙ্গিক খরচ তো আছে। আনুষঙ্গিক খরচ যদি চিন্তা করেন, আপনার মনে করেন খাওয়ার খরচ, চলাফেরা করার খরচ, সেটা আপনার মনে করেন মান্থলি রাফলি 200-300 পাউন্ডস এর মতো পড়তে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে চলাফেরা করতেছেন। এখন আপনি যদি উবারে চলাফেরা করেন সবসময়, তাহলে তো এটাতে হবে না। কিন্তু আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, মোরলেস এটাতে হওয়ার কথা। আপনি যদি একটু নিজে রান্নাবাড়ি করেন, নিজের খাবার নিজে রান্না করেন, টেক আউট অতটা না খান, সো রাফলি 200 পাউন্ডস 300 পাউন্ডস এর ভিতরে আপনার মান্থলি খরচ চলে যাবে। আর টিউশন ফিস তো বললামই, টিউশন ফিসটা কত হবে 1 বছরের জন্য, রাফলি আপনি বেয়ার মিনিমাম হচ্ছে 12,000 পাউন্ডস এর মতো লাগতে পারে। সো এটা হচ্ছে ওভারঅল লিভিং এক্সপেন্সের কথা যদি আমি বলি। পার্ট টাইম জবের অপরচুনিটিস এর কথা যেটা আমি বললাম যে আপনার কি বলে, আপনার লিভিং এক্সপেন্স, আপনার রেন্টটা আপনি পার্ট টাইম কাজ করে কভার করতে পারেন। সো পার্ট টাইমের অপরচুনিটি ইউকেতে অনেক ডিফারেন্ট টাইপস অফ পার্ট টাইম কাজের অপরচুনিটি সেখানে থাকে। যেরকম আপনি হয়তো আপনার নিজের ফিল্ডে, আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আপনি নিজের ফিল্ডে একটা পার্ট টাইম জব ম্যানেজ করেন। সো আপনি ফাইন্যান্সে মাস্টার্স করছেন বা ফাইন্যান্সে ব্যাচেলার্স করছেন, আপনি কোনো একটা অর্গানাইজেশনে একটা ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতেছেন 20 আওয়ার্স। সো সেটা আইডিয়াল সিচুয়েশন, পার্ট টাইম কাজ করা 20 আওয়ার্স। এছাড়া বিভিন্ন ধরনের কাজের স্কোপ এখানে থাকে। যেরকম হচ্ছে আপনি এখানে বিভিন্ন টেক অ্যাওয়ে শপ আছে, সেখানে আপনি কাজ করতে পারেন। আপনি যদি ড্রাইভিং জানেন, আপনি ডেলিভারির কাজ করতে পারেন। আপনি অ্যামাজনে কাজ করতে পারেন, ওয়্যার হাউসে। সো নানা রকমের পার্ট টাইম কাজের অপরচুনিটি সেখানে থাকে। যেরকম আপনি ব্লু কলার জব করার স্কোপও থাকে, হোয়াইট কলার জব করার স্কোপও আছে। কিন্তু পার্ট টাইম জবের অপরচুনিটিস মোরলেস অল ওভার ইউকে অ্যাভেলেবল থাকে। সো যেটা আমি বলেছি অলরেডি, আমি কি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবো? হ্যাঁ, লিগালি আপনি 20 আওয়ার্স কাজ করতে পারবেন পার উইক। যখন আপনি টার্ম টাইম মানে যখন আপনার ক্লাস চলছে, তখন আপনি আপ টু 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন। আর যখন আপনার ছুটি চলবে, ইউনিভার্সিটি বন্ধ আছে, ক্লাস হচ্ছে না, তখন আপনি আপ টু 40 আওয়ার্স কাজ করতে পারবেন। সো ফুল টাইম কাজ করার স্কোপটা আছে যখন ছুটি থাকে।
সেই পিরিয়ডটায়। সো তাছাড়া 20 আওয়ার্স। সো এখন অনেকেই প্রশ্ন করে যে আমার কি আন্ডারগ্রেডের জন্য ইউকে তে আসা উচিত নাকি মাস্টার্স এর জন্য আসা উচিত। সো এটা আমি বলবো যে হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করছে। সো এখন আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো লিমিটেশনস না থাকে আর আপনি হচ্ছে ইউকে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে সেটেল হতে চান, তাহলে অবশ্যই রেকমেন্ড করবো যে হচ্ছে আপনি ইউকে তে চলে আসেন, এখানে ব্যাচেলার্স করেন, মাস্টার্স করেন, এটাতে আপনার ওভারঅল পিআর পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে, সবকিছুই প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে যদি আপনি আন্ডারগ্রেডের সময় আসতে পারেন। আপনার এখানের কালচারের সাথে অ্যাসিমিলেট হতে, আপনার কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেক সহজ হবে আপনি যদি আন্ডারগ্রেডের সময় এখানে আসেন। কিন্তু বাস্তবতা যদি আমি চিন্তা করি, বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি, আমাদের জন্য অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়ালি আন্ডারগ্রেডটা কস্টটা কভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ টিউশন ফিস অনেক হয়। 36,000 পাউন্ডস মানে হচ্ছে 3 বছরের জন্য 36,000 পাউন্ডস মানে হচ্ছে 50-60 লাখ টাকার মতো। অনেকের ক্ষেত্রে সেটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন থাকবে যে হচ্ছে আপনি মাস্টার্সের জন্য আসেন, ব্যাচেলার্সটা হয়তো আপনি বাংলাদেশ থেকে করেন বা হচ্ছে আপনি অন্য কোনো দেশে করেন যেখানে হচ্ছে টিউশন ফিস রিলেটিভলি কম, ব্যাচেলার্সটা কমপ্লিট করেন, মাস্টার্সের জন্য এখানে আসেন, যেটা হচ্ছে তখন আপনার হবে কি আসাটাও সহজ হবে, টিউশন ফিসটাও আপনার হচ্ছে কম দিতে হবে, ডিউরেশনটাও কম, তারপর হচ্ছে আপনি এখানে জব করে এখানে সেটেল হয়ে যেতে পারেন। সো হ্যাঁ, যদি আপনার ফাইন্যান্সিয়াল কোনো কনস্ট্রেন্ট না থাকে তাহলে বলবো যে আন্ডারগ্রেডে চলে আসেন। যদি ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে তাহলে বলবো যে হচ্ছে অন্য কোথাও ব্যাচেলার্স কমপ্লিট করে মাস্টার্সে ইউকে তে চলে আসতে পারেন। ইউকে তে ভিসা পেতে আইডিয়ালি হচ্ছে, যেটা আমি বলেছি অলরেডি, ইউকে তে ভিসা পেতে অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 উইকস এর মতো লাগে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা যেটা অনেকেই করে আমাদেরকে, সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে ইউকে তে সেটেলড হওয়ার প্রসেসটা কি। সো ডিফারেন্ট প্রসেসেস আছে ইউকে তে সেটেলড হওয়ার। একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে 10 ইয়ার রুট। কেউ যদি 10 বছর ধরে ইউকে তে লিগালি কোনো ভিসায় থাকে, অ্যাপার্ট ফ্রম ভিজিট ভিসা, অন্য কোনো ভিসায় কেউ যদি ইউকে তে 10 বছর থাকে, তাহলে সে ইউকে তে আইএলআর বা পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি যেটা আপনি বলেন, সেটা পেয়ে যাবে। সো অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ইউকে তে ব্যাচেলার্স ডিগ্রি করে, তারপর হচ্ছে মাস্টার্স করে, তারপর পিএইচডি করে, এভাবে তাদের 10 বছর হয়ে যায়, তারপর তারা পিআর বা আইএলআর এর জন্য অ্যাপ্লাই করে। সো সেটা একটা অপশন, যে 10 বছরের একটা রুট অনেকে নিয়ে থাকে। আর একটা অপশন হচ্ছে যেটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, সেটা হলো আপনি ব্যাচেলার্স কমপ্লিট করলেন বা মাস্টার্স কমপ্লিট করলেন, করার পরে আপনি গ্র্যাজুয়েট ভিসায় গেলেন বা পোস্ট স্টাডি ভিসায় গেলেন, সেখানে গিয়ে আপনি একটি স্কিলড ওয়ার্কার ভিসা বা স্পন্সার্ড একটা জব ম্যানেজ করলেন। সো আপনি যদি স্পন্সার্ড জব ম্যানেজ করতে পারেন, আপনি তখন নতুন একটা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসা। স্কিলড ওয়ার্কার ভিসা আপনি যদি 5 বছর থাকেন, 5 বছর পরে আপনি আইএলআর পেয়ে যাবেন, ইনডিফিনিটলি লিভ টু রিমেইন যেটা বলে, বা পিআর আপনি যেটাই বলেন, সেটা 5 বছর পরে পেয়ে যাবেন। 5 বছর পরে পিআর পাওয়ার 1 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ব্রিটিশ পাসপোর্টের জন্য। আরেকটা অপশন হচ্ছে আপনি গ্র্যাজুয়েট ভিসায় গেলেনই না, আপনি হচ্ছে ব্যাচেলার্স বা মাস্টার্স কমপ্লিট করলেন, করার পরে ইমিডিয়েটলি আপনি একটা স্পন্সার্ড জব ম্যানেজ করে স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলেন। সুইচ করার পরে আপনার হচ্ছে আপনি তখন 5 বছরের জন্য 5 বছর কাজ করতে থাকবেন, 5 বছর পরে আপনি আইএলআর পেয়ে যাবেন, তারপর ইমিডিয়েটলি 1 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো সেভাবে ইউকেতে আপনি একজন ইউকের সিটিজেন হতে পারবেন। এখন আমি ডিপেন্ডেন্ট নিয়ে আগেও বলেছিলাম। সো আপনার ইউকেতে এখন আপনি যদি আন্ডারগ্রেডের জন্য কখনো ডিপেন্ডেন্ট আনা যেত না, আগে হচ্ছে মাস্টার্স টট কোর্স যেগুলো রিসার্চ বেসড না, টট কোর্স যেরকম হচ্ছে নর্মাল মাস্টার্স, সেগুলোর জন্য ডিপেন্ডেন্ট নিয়ে আসা যেত। কিন্তু এখন আনলেস এন্ড আনটিল আপনি পিএইচডি করছেন বা অন্য কোনো রিসার্চ বেসড প্রোগ্রাম করছেন, আপনি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না। সো ইউকে ডেফিনেশনে ডিপেন্ডেন্ট কারা? ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার স্পাউস, মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফ, এবং আপনার চিলড্রেন। সো তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করা হয়। সো আপনি যদি কোনো রিসার্চ বেসড প্রোগ্রামে এসে থাকেন, তাহলে আপনি আপনার ডিপেন্ডেন্টদেরকে সাথে করে নিয়ে আসতে পারেন। বা আপনি যদি এখানে স্টুডেন্ট হিসেবে আসেন, তারপর আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় সুইচ করেন, স্কিলড ওয়ার্কার ভিসায় থাকলে আপনি আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি আপনি স্টুডেন্ট হিসেবে থাকেন বা স্কিলড ওয়ার্কার ভিসায় থাকেন, বাবা মাকে ডিপেন্ডেন্ট দেখিয়ে নিয়ে আসা পসিবল না, বাবা মাকে এখানে ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করা হয় না। সো ওভারঅল স্টাডি অ্যাব্রোড জার্নিটা কেমন? এখন আমরা তো ইউকে এবং আয়ারল্যান্ড নিয়ে কাজ করি। আপনি যদি এখন ইউকে তে আসতে চান, স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে? সো ইনিশিয়াল স্টেপ হবে, আপনি এই যে আপনার যে ফর্মটা এখানে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আউট করতে হবে, যেখানে আপনি আপনার এসেনশিয়াল ডিটেলস গুলো দিবেন। আপনি এই ভিডিওগুলো দেখবেন, দেখে হচ্ছে ইউকে সম্পর্কে আইডিয়া নেবেন, ইউকে তে অ্যাপ্লাই করার প্রসেসটা কি, কেন ইউকেতে অ্যাপ্লাই করা উচিত, রিকোয়ারমেন্টস কি, সবকিছু সম্পর্কে জানবেন এই ভিডিওগুলো দেখে। এর পাশাপাশি আপনার যদি আর কোনো এডিশনাল কোয়েশ্চেন্স থাকে যেটা এই ভিডিওগুলো দিয়ে আমরা অ্যান্সার করতে পারছি না, তাহলে হচ্ছে
আপনি আমাদের সাথে একটি কলও বুক করতে পারেন, কনসালটেন্সি কল, যেখানে আমরা আপনার আর কোনো এডিশনাল কোয়ারি থাকলে সেগুলো অ্যান্সার করে দিব। সো সব ইনফরমেশন আপনি পাওয়ার পরে আপনি ফর্মটা ফিল আউট করবেন। ফর্মটা ফিল আউট করার পরে ডিটেলসগুলো আমাদের কাছে আসবে। আসার পরে যেটা হবে, আমরা আপনার জন্য একটি প্রোফাইল ক্রিয়েট করব আমাদের পোর্টালে। প্রোফাইলটা ক্রিয়েট করার পারপাসটা হচ্ছে বোঝা, যে আমরা মানে চেক করা যে কোন কোন ইউনিভার্সিটি এবং কোন কোন প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল। যখন আপনার সবগুলো ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, আমরা আপনার পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করব এবং চেক করব কোন কোন ইউনিভার্সিটির জন্য আপনি এলিজিবল। সো যখন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব, আপনার ডিটেলস এর পাশাপাশি আপনার একাডেমিক ডকুমেন্টস গুলো তখন আমাদের লাগবে, যেরকম হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, রেকমেন্ডেশন লেটার্স, লাইক 2 to 3 রেকমেন্ডেশন লেটার্স, আপনার পার্সোনাল স্টেটমেন্ট, সবকিছু, বা এবং যদি আপনি জব করেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সবকিছুই আমাদের লাগবে। আমাদের সেগুলো পোর্টালে আপলোড করতে হবে। করার পরে আমরা আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি শর্টলিস্ট করে দিব। সো ইউনিভার্সিটি আপনাকে মনে করেন 5টা আমরা শর্টলিস্ট করে দিলাম। আপনি বললেন যে এখান থেকে যে কোনো হচ্ছে 3টা ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করতে চাই। যখন আমরা ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবো, কোর্স সিলেক্ট করবো, অবশ্যই আপনার সাথে ডিসকাস করে আমরা সিলেক্ট করবো যে আপনার প্রেফারেন্স কি, প্রেফারেন্স ইন টার্মস অফ সাবজেক্ট, ইউনিভার্সিটি, লোকেশন, টিউশন ফিস, সবকিছু আমরা কনসিডার করে তারপর আপনাকে ইউনিভার্সিটিগুলো সাজেস্ট করবো। করার পরে আপনি যখন সব ডকুমেন্টস আমাদেরকে দিলেন, ইনক্লুডিং দ্য পার্সোনাল স্টেটমেন্ট, তখন আমরা হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবো ওই ইউনিভার্সিটিগুলোতে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ডিসিশন আসবে ইউনিভার্সিটি থেকে, মোরলেস ইউজুয়ালি 3 to 5 weeks, 6 weeks এর ভিতরে অধিকাংশ ইউনিভার্সিটি তারা ডিসিশন দিয়ে দেয়। আমরা আশা করবো আপনার জন্য সবগুলো ইউনিভার্সিটি থেকে পজিটিভ ডিসিশন আসবে। যদি মনে করেন আমরা 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, সবগুলো থেকে আসলো না, 2টা থেকে ইউনিভার্সিটি থেকে পজিটিভ ডিসিশন আসলো, তখন আমরা আপনার সাথে আবার ডিসকাস করবো যে এখানে আপনি এখন কোথায় যেতে চান। সো তখন আপনি হচ্ছে আমাদের সাথে ডিসকাস করে যেখানে প্রসিড করতে চান সেই ইউনিভার্সিটিতে আমরা জানিয়ে দিব যে আচ্ছা আপনি অফার অ্যাকসেপ্ট করছেন। অফার অ্যাকসেপ্ট করার পরে নেক্সট স্টেপ হবে আপনাকে ইনিশিয়াল ডিপোজিট পে করতে হবে। সো ইনিশিয়াল ডিপোজিটের অ্যামাউন্টটা, যেটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি যে ইউজুয়ালি 40 to 50% হয় আপনার ওভারঅল টিউশন ফি। 12,000 টিউশন ফি হলে 6,500 মতো আপনাকে পে করতে হবে ইনিশিয়ালি। ডিপোজিট পে করলেন, পে করার পরে তারপর অনেক সময় কিছু ইউনিভার্সিটি আপনার একটা প্রি ক্যাশ ইন্টারভিউ নিবে। সো আপনি যে একজন জেনুইন স্টুডেন্ট সেটা চেক করার জন্য কিছু কিছু ইউনিভার্সিটি তার একটা প্রি ক্যাশ ইন্টারভিউ নেয়। ক্যাশ হচ্ছে আমার একটা ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো সেই ডকুমেন্টটা ইউনিভার্সিটি না দিলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। আর সেই ডকুমেন্টটা দেওয়ার আগে তার একটা ইন্টারভিউ নেয়, জাস্ট টু মেক শিওর যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট। সো সেই ইন্টারভিউর জন্য আমরা আপনাকে প্রিপেয়ার হতে হেল্প করবো। পুরো প্রসেসটাতে আমরা হেল্প করবো, এটাতে আমরা হেল্প করবো। সো প্রি ক্যাশ ইন্টারভিউ হলো যেখানে মেইনলি আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হচ্ছে আপনি কেন ইউকে তে পড়তে যাচ্ছেন, কেন ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কেন আপনি ওই সাবজেক্টটাই পড়তে যাচ্ছেন। সো এগুলো নিয়ে মেইনলি কথা হবে। সো আপনি প্রি ক্যাশ ইন্টারভিউ পাস করলেন, করার পরে তারপর তারা আপনাকে একটা ক্যাশ দিয়ে দিবে, ক্যাশ ইস্যু করে দিবে। ক্যাশ ইস্যু করার পরে তারপর আপনি হচ্ছে আপনার সবগুলো ডকুমেন্ট, যেরকম হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, রেকমেন্ডেশন লেটার, পার্সোনাল স্টেটমেন্ট, এগুলো প্লাস আপনার টিবি সার্টিফিকেট, টিবি টেস্ট সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনি হচ্ছে, এবং ক্যাশ, অবশ্যই ক্যাশ ডকুমেন্টটা নিয়ে আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিসায় অ্যাপ্লাই করার পরে সেখান থেকে হচ্ছে আপনি 3 to 5 weeks এর ভিতরে আপনি ডিসিশন পেয়ে যাবেন আপনার ভিসার। ইনশাআল্লাহ সেই ভিসার ডিসিশন পজিটিভই হবে, আপনি ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে তারপর হচ্ছে আপনার স্টাডি, আপনার কোর্স যখন শুরু হবে তার 3 মাস আগ পর্যন্ত আপনি হচ্ছে ইউকে তে এন্ট্রি করতে পারবেন। সো তখন হচ্ছে আপনাকে ফ্লাইট বুক করে, অ্যাকোমোডেশন বুক করে ইউকে তে মুভ করতে হবে। সো এটা হচ্ছে ওভারঅল আপনার জার্নিটা। এখন থেকে আপনি ইউকে তে যাওয়া পর্যন্ত এই স্টেপগুলোর ভিতর দিয়ে বেসিক্যালি আপনাকে যেতে হবে। এখন আমরা যদি একটু খরচটা নিয়ে কথা বলি, ভিসা অ্যাপ্লিকেশন ফিসটা নিয়ে। সো এট দ্য মোমেন্ট ইউকে তে ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 490 পাউন্ড। সো এটা চেঞ্জ হতে পারে, মাঝে মাঝে চেঞ্জ হয় ভিসা অ্যাপ্লিকেশন ফিসটা। সো কিন্তু এট দ্য মোমেন্ট এটা 490 পাউন্ড। ইউকে তে ভিসা অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্ট ভিসা, এই যে ভিসা ফিটা, এটা ছাড়াও আর একটা জিনিস পে করতে হয়, সেটা হচ্ছে আইএইচএস ফি। আইএইচএস হচ্ছে ইমিগ্রেশন হেলথ সারচার্জ। কেন এই ফিসটা পে করতে হয়? এটা পে করার কারণটা হচ্ছে, এটা আপনার এখানে যদি আপনার ডাক্তারের কাছে যেতে হয় বা হচ্ছে আপনার অন্য কোনো মেডিকেল বেনিফিটস ফ্যাসিলিটিস ইউজ করতে হয়, তাহলে এই যে আপনি আইএইচএস ফিসটা পে করছেন, এটার জন্য আপনি এই সবকিছু এখানে কোনো এডিশনাল কস্ট পে করা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। সো আপনার শরীর খারাপ করলে আপনি ডক্টরের কাছে গেলেন, আপনার কোনো পে করতে হবে না। আইএইচএস ফিসটাই এটা সবকিছু, সব খরচ কভার করবে। সো আইএইচএস ফিসটা হচ্ছে, আপনি যদি মাস্টার্স এর জন্য আসেন, 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম, তাহলে আইএইচএস ফিজের অ্যামাউন্ট হবে 1164 পাউন্ড, 1164 এই অ্যামাউন্ট হবে। আর আপনি যদি ব্যাচেলার্স এর জন্য আসেন, 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি, তাহলে টোটাল আপনাকে যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে 2716, 2716 পাউন্ড। তো এই অ্যামাউন্টটা পে করতে হবে। সো আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইউকে তে, তাহলে আপনাকে ভিসা ফিটা পে করতে হবে, প্লাস আইএইচএস ফি যেটা আছে সেটা পে করতে হবে। সো এখন আমরা একটু ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্টটা নিয়ে কথা বলি, কারণ অনেকেরই এটা নিয়ে কোয়েশ্চেন থাকে। সো ব্যাংক স্টেটমেন্টে যেটা আমি
অন্য একটা ভিডিওতেও বলেছি, ব্যাংক স্টেটমেন্টে এমন দেখাতে হবে হচ্ছে আপনার টিউশন ফিস, রিমেইনিং টিউশন ফিস প্লাস লিভিং এক্সপেন্স কত সেটা হচ্ছে আপনার ব্যাংকে আছে। সো আপনার টিউশন ফিস ধরলাম 12,000 পাউন্ডস, রিমেইনিং হচ্ছে 6,000 পাউন্ডস। সেই 6,000 পাউন্ডস তো ব্যাংকে দেখাতেই হবে। এর পাশাপাশি আপনার ওই প্রোগ্রামের ডিউরেশনের জন্য আপনার ব্যাংকে লিভিং এক্সপেন্স আছে কিনা সেটা দেখাতে হবে। সো লিভিং এক্সপেন্সের জন্য কত দেখাতে হবে? সো আপনি যদি লন্ডনের আপনার ইউনিভার্সিটি যদি লন্ডন বেসড হয় তাহলে পার মান্থের জন্য 1,334 এই অ্যামাউন্টটা দেখাতে হবে, আর সেটা 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ইভেন দো আপনার প্রোগ্রাম যদি 12 মাসেরও হয়, আপনাকে 1334 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্টে ব্যাংকে টাকা দেখাতে হবে। আর ইউনিভার্সিটি যদি লন্ডনের বাইরে হয় তাহলে আপনাকে পার মান্থে 1023 পাউন্ডস 1023 1023 পাউন্ড যদি আপনার প্রতি মাসের জন্য থাকে তাহলেই হবে। সেই অ্যামাউন্টটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে যে আপনার এক বছরের জন্য কত টাকা ব্যাংকে দেখাতে হবে লিভিং এক্সপেন্স কভার করার জন্য। সো আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাকে, সো আপনি একটি এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য এখানে আসছেন, যেখানে টিউশন ফিস হচ্ছে 14,000 পাউন্ডস, আপনি পে করে দিয়েছেন 4,000 পাউন্ডস, আর হচ্ছে আপনি এক্সট্রা 2,000 পাউন্ডস পে করেছেন আপনার টিউশন ফিসের জন্য। সো অল টুগেদার আপনি পে করে দিয়েছেন 6,000 পাউন্ডস। সো রিমেইনিং আছে কত? 8,000 পাউন্ডস। তো এখন আপনাকে এই ইউনিভার্সিটিটা বা লন্ডন বেস, সো লন্ডন বেসড ইউনিভার্সিটি, সো প্রতি মাসে দিতে হবে দেখাতে হবে আপনার 1,334 পাউন্ড। সো 1334 মাল্টিপ্লাইড বাই 9, অ্যামাউন্টটা হচ্ছে 12,006। সো 12,006 পাউন্ড আপনাকে লিভিং এক্সপেন্স দেখাতে হবে। সো টোটাল আপনাকে ব্যাংকে তাহলে কত দেখাতে হচ্ছে? 8,000 পাউন্ডস রিমেইনিং টিউশন ফিস প্লাস এই যে 12,006 12,006 পাউন্ডস। সো অল টুগেদার এই 20,000 পাউন্ড 20,006 পাউন্ড আপনাকে 28 ডেজ এর জন্য আপনার ব্যাংকে দেখাতে হবে। এভাবে আপনার যতই টিউশন ফিস হোক আপনার লিভিং এক্সপেন্সটা ওভাবে ক্যালকুলেট করে আপনাকে হিসাব করে বের করতে হবে যে হচ্ছে ব্যাংকে কত টাকা দেখাতে হবে। তো তারপর এটা আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন, কনভার্ট করে ওই অ্যামাউন্টের টাকা ব্যাংকে রাখবেন। আমরা যেটা রেকমেন্ড করি সবসময় কিছু টাকা বেশি রাখবেন, ওই দিনে যত টাকা থাকবে তার চেয়ে কিছু টাকা বেশি রাখবেন, যাতে মনে করেন টাকা আর পাউন্ড রেট অনেক সময় ফ্লাকচুয়েট করে। সো এটা যদি বেড়েও যায়, সো এট দ্য মোমেন্ট এটা মনে করেন 1 পাউন্ড হচ্ছে রাফলি 160 টাকা। সো এটা যদি 170ও চলে যায় বা 165 চলে যায়, 170 পসিবিলিটি কম, 165 চলে যায়, তারপরও যাতে আপনার ব্যাংকে যে টাকাটা ছিল সেটা ইকুইভ্যালেন্ট হয় ওই যে মানে পাউন্ডের সমান। সো 20,000 পাউন্ডস হলে 20,000 পাউন্ডসের ইকুইভ্যালেন্ট যাতে হয়, এটা এনশিওর করতে হবে। আমাদেরকে একটা কোশ্চেন অনেক স্টুডেন্টরাই করে থাকেন যারা মাস্টার্সের জন্য এখানে আসতে চান, যে জিজ্ঞাসা করেন যে হচ্ছে কোন সাবজেক্টে পড়লে জব অপরচুনিটিস বেশি থাকে। সো এটাও আসলে ভ্যারি করে, অনেকটাই ভ্যারি করে। আপনি কোন সাবজেক্টে স্কিলড সেটার উপর ডিপেন্ড করছে। এখন আপনার স্ট্রেংথ একটার দিকে, আপনি যদি আরেক দিকে পড়াশোনা করেন তাহলে তো হবে না। কিন্তু আমি যদি এখন ইউকেতে ইন ডিমান্ড একটা সাবজেক্টের কথা বলি তাহলে হবে হচ্ছে, যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ডেটা অ্যানালিটিক্স অনেক ডিমান্ড, বিজনেস অ্যানালিটিক্স অনেক ডিমান্ড, এই ধরনের তারপর ফিনান্স রিলেটেড কোর্সগুলোর অনেক ডিমান্ড। ফিনান্সে আপনি ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এই ধরনের কোনো কোর্স যদি করেন তাহলে সেগুলো ডিমান্ডে আছে, আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন। আপনি যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে হন, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক স্কোপ আছে, ওভারঅল মার্কেটিং এ অনেক স্কোপ থাকে। আর অন্যদিকে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আছে, ট্রিপল এর স্কোপ আছে। সো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট এরিয়াস আছে যেগুলোতে আপনি এক্সপ্লোর করতে পারেন। অনেকে আবার হয় কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকার পরও বিজনেস ব্যাকগ্রাউন্ডে মুভ করে, সো সেটার পসিবিলিটিও আছে এখানে। আর হচ্ছে আপনি যদি বলেন যে হলো কোন শহরটা জবের জন্য বেটার, লন্ডনে জব অপরচুনিটিস অনেক বেশি থাকে, সেটা ঠিক আছে, কিন্তু এমন না যে শুধুমাত্র লন্ডন সেন্ট্রিকই সব জব, অন্যান্য রিজনে অন্যান্য সিটিতেও অনেক জব অপরচুনিটিস অ্যাভেলেবল থাকে। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে আমি যে ভিসা ফিস IHS ফিস পে করছি এটা অনেক বড় একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট, যদি আমার ভিসা না হয় তাহলে কি হবে, টাকাটা আমি ফেরত পাবো কিনা? সো ভিসা অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা ফেরত পাওয়া যাবে না, ভিসা অ্যাপ্লিকেশন ফিটা ওরা নিয়ে নেবে, কিন্তু IHS ফিস যেটা, সো আপনি যে মাস্টার্সের জন্য আসেন 1,164 1164 পাউন্ড যেটা আপনি পে করবেন সেটা ওরা আপনাকে রিফান্ড করে দিবে যদি আপনার ভিসা না হয়, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন ফিসটা সেটা ফেরত